আপনাদের প্রথম ক্লাসেই বলছিলাম যে আমি পলাশী যুদ্ধের মধ্য দিয়ে শুরু করব আপনাদের। ফরাসিটা জয়েন্ট কি ব্রিটিশের আগে না ব্রিটিশের পরে? ব্রিটিশ শুরু হয়েছিল পলাশী যুদ্ধের মধ্য দিয়ে। জি ম্যাম। আপনাদের উপস্থিতি আজকে। আচ্ছা, আমি শুরু করে ওরা যুক্ত হতে থাকে আর কি। জি ম্যাম, শুরু করেন। ব্রিটিশরা যখন এই অঞ্চলে তাদের শাসন শুরু করে তার আগে তারা যেটি করেছিল এই অঞ্চলে বাণিজ্য তারা শুরু করেছিল। প্রথম দিকে তারা বাণিজ্য মূলত করতে এই অঞ্চলের যে উর্বর ফসলগুলো ছিল এই ফসলগুলো তারা এখান থেকে কিনে নিয়ে যেত। আবার এই অঞ্চলে যে তারা কোনো মালামাল দিত না সেটা না। বিশেষ করে শীত প্রধান এলাকায় কাঠ তো খুব শক্ত হয়, এটা তো জানেন, কাঠের জন্য বিখ্যাত। তারা ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতো আর এখান থেকে বিভিন্ন ধরনের শস্য কণা, বিশেষ করে যদি বলি স্পাইস, যদি বলি বিভিন্ন ধরনের আপনার ওটাকে কি বলে আর কি, রান্নার কাজে যে সকল ইয়া মশলা। মসলা, হ্যাঁ, রান্নার কাজে যে সকল মসলা ব্যবহার করা হচ্ছে। তারপরে আপনার এই অঞ্চলে খুব বিখ্যাত চাল পাওয়া যাচ্ছে। এরকম চাল বা বিভিন্ন ধরনের মসলা, স্পাইস গুলা ওরা এই অঞ্চল থেকে নিয়ে যেত। এভাবে তাদের এই অঞ্চলে ১ম যদি আসার কারণ আমরা বিবেচনা করি সেটা ছিল বাণিজ্য। এরপরে যদি আরেকটা কারণের কথা আমরা বলি সেটা ছিল বিভিন্ন ধরনের পরিব্রাজক যাদেরকে আমরা বলছি। এই অঞ্চলে তারা আসতো ধর্ম প্রচারের জন্য। আরেকটা শ্রেণীও তারা এই অঞ্চলে এসেছিল সেটা ভ্রমণকারী যদি বলি। মানে বিশেষ করে তারা যারা ভ্রমণ করে এবং ভ্রমণের গল্পগুলো তারা লিখে রাখতো। তাদেরকে পর্যটকও বলা যায় এরকম। তার মানে বাণিজ্যের প্রয়োজন বলি, ধর্মের প্রয়োজন বলি বা ভ্রমণের প্রয়োজন বলি, বিদেশীরা এই ভারতীয় উপমহাদেশে আসতে শুরু করে। যার একটা নির্দিষ্ট অংশে বর্তমানে আমরা বসবাস করছি, যেটাকে আধুনিক বাংলাদেশ বলা হচ্ছে। তারা ১ম দিকে যদিও যাওয়া আসার মধ্য দিয়ে বাণিজ্য করত, ধীরে, ধীরে এই অঞ্চলে তারা বসবাস শুরু করতে থাকে এবং তারা বেশ কিছু বসতি এই অঞ্চলে স্থাপন করে। এখন কথা বিদেশীরা এ অঞ্চলে আসতে শুরু করেছিল কত শতাব্দীর দিকে? ধারণা করা হয় ৭ম থেকে ৮ম শতকের দিকে বিদেশীরা, বিশেষ করে শুধুমাত্র কিন্তু বিদেশী বলতে ইংরেজদের বোঝানো হচ্ছে না। বিদেশী বলতে এখানে পর্তুগিজ বোঝানো হচ্ছে, ওলন্দাজ বা দাস ওদেরকে বোঝানো হচ্ছে। তারপরে ফরাসি বণিক ওদেরকে বোঝানো হচ্ছে এবং ইংরেজ বণিক। তার মানে বেশ ইউরোপিয়ান বেশ কিছু দেশ থেকে, ফ্রান্স বলি, আ ব্রিটিশ বলি, তারপরে আপনার আ ডাচ বা ব ফরাসি, ওই অঞ্চলগুলো থেকে এইখানে হল্যান্ড যে এলাকাকে বলা হচ্ছে আরকি, স্কটল্যান্ড, হল্যান্ড। ওই বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির বণিকরা এই অঞ্চলে আসতো। এবং ধীরে, ধীরে তারা সকলেই বলা যায় যে কম বেশি এই অঞ্চলে বসবাস করতে শুরু করে। এবং ধীরে, ধীরে যখন এই অঞ্চলে মুসলিম শাসনামল শুরু হয় তখনও কিন্তু এই বিভিন্ন ধরনের বণিকরা এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য করত। এখন তারা দীর্ঘদিন পর্যন্ত এই অঞ্চলে যখন বাণিজ্য করত, তখন তাদের একটা পরিকল্পনা শুরু হয় যে কিভাবে এ অঞ্চল থেকে বিনা শুল্কে বাণিজ্য করা যায়। যার কারণে যখন মুঘল শাসনামল চলে, তখনই তারা মুঘল সম্রাটদের থেকে মানে সাথে তারা চুক্তি করতে শুরু করে। কিন্তু বিষয়টা মুঘল সম্রাটরা ১ম দিকে আমরা যদি বিবেচনা করি তারা খুব শক্তিশালী ছিল। যদি বাবরের কথা বলি, যদি আমরা হুমায়ুনের কথা বলি, আকবরের কথা বলি, জাহাঙ্গীরের কথা বলি। এই যে আওরঙ্গজেবের কথা যদি বলি, তারা কিন্তু প্রত্যেকে খুব পরাক্রমশালী শাসক মুঘল সম্রাট ছিলেন এই অঞ্চলে। ওই সময় ব্রিটিশরা এই অঞ্চলে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু যখন মুঘল শাসনামল শেষের দিকে চলে আসে, দুর্বল শাসকরা যখন শাসন করতে শুরু করে, বিশেষ করে একজনের নাম বলা যায়, তার নাম ফররুখ শিয়ার। আ শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ফররুখ শিয়ার যখন এই অঞ্চলে মানে মুঘল সম্রাট ছিলেন, তখন ফররুখ শিয়ারের সাথে ইংরেজদের একটা বাণিজ্য চুক্তি হয়েছিল। যে চুক্তিকে বলা হচ্ছে দস্তক। বিষয়টা সারা বছর ইংরেজরা বাণিজ্য করবে এলাকায়। সারা বছর তারা কোনো টাকা দিবে না। তবে বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আ মুঘল সম্রাটের যে কোষাগার বা ইয়া আরকি তহবিল সেখানে জমা দিবে।
বছরে একটা নির্দিষ্ট পরিমাণ। সেটা ছিল তৎকালীন সময়ে সম্ভবত ৫৩,০০০ এরকম। সারা বছর কিছু দিবে না কিন্তু একটা নির্দিষ্ট সময়ে বা বছরের শেষে একটা নির্দিষ্ট অর্থ কোষাগারে জমা দিবে। এটা যদিও বলা হতো, এটা হচ্ছে কোম্পানি ব্যবসা করলে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করলে এই অর্থ তারা দিবে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করত এরকম বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের ব্যক্তিগত প্রয়োজনে এই দস্তককে ব্যবহার করতে তারা শুরু করেছিল। কি করত? তারা দস্তকের কপি রাখতো এবং ওটা দেখিয়ে ব্যক্তিগত যে বাণিজ্যগুলো করত তারা সেই ব্যক্তিগত বাণিজ্য শুল্ক ফাঁকি দিত। এখন ফররুখশিয়ার যে ব্যবস্থাটা করে গিয়েছে কিন্তু পরবর্তীতে আবার মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যায়। নবাবী সাম্রাজ্য এই ভারতবর্ষে আ শক্তিশালী হয়ে যায়। এবং খুব গুরুত্বপূর্ণ একজন নবাব ছিলেন হচ্ছেন মুর্শিদ কুলি খান। আরেকজন নবাবের কথা বলা যায় আলীবর্দী খান। যিনি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার হচ্ছে পিতামহ বা হচ্ছে নানা যাকে বলা হচ্ছে। মুর্শিদ কুলি খান যখন শাসন করতেন তখনও তিনি খুব শক্তভাবে ইংরেজদের দমন করার চেষ্টা করেছেন। আবার আলীবর্দী খান তিনি যখন শাসন শুরু করেছিলেন তখনও কিন্তু তিনি শক্তভাবে ইংরেজদের দমন করতে শুরু করেন। যার কারণে এই যে দস্তকের ব্যবহার বা অপব্যবহার আলীবর্দী খানের আমলে কিন্তু খুব বেশি দেখা যায় না। আবার ইংরেজরা তাদের এ অঞ্চলে শাসনকে বা বাণিজ্যকে শক্তপোক্ত করার জন্য তারা একটা দুর্গ স্থাপন করতে শুরু করেছিল। যেটাকে বলা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। আপনার নাম শুনে থাকবেন যেটা আসলে কলকাতায় তারা নির্মাণ করেছিল। এই ফোর্ট উইলিয়াম দুর্গ তারা নির্মাণ করে যেটা আসলে বিদেশীদের এসে বিনা অনুমতিতে কোনো অঞ্চলে এসে তারা সেটা করতে পারে না। যার কারণে আলীবর্দী খান তিনি বাধা দিয়েছিলেন। এই দুর্গ তৈরির ব্যাপারে বাধা দিয়েছিলেন। দস্তকের অপব্যবহার কে তিনি দমন করেছিলেন। কিন্তু যখন আলীবর্দী খান মারা যান তখন আসলে কেন্দ্রীয় কোনো নেতৃত্ব ছিল না। বা শক্তিশালী কোনো নেতৃত্ব ছিল না। কেননা তার নিজের কোনো ছেলে সন্তান ছিল না। অন্যদিকে সিরাজউদ্দৌলা তার যে দহিত্র ছিল বা হচ্ছে কন্যার ছেলে ছিল সেও তখন ছিল অল্প বয়সী। মানে কেউ যে খুব শক্তিশালীভাবে ওই নবাবী শাসনামলকে তখন হাল ধরবে সে বাস্তবতা তখন ছিল না। যার কারণে আলীবর্দী খানের বিয়োগের পরেও ইংরেজরা নতুন করে আবার তাদের স্বার্থ সিদ্ধি করতে তারা শুরু করে। কিন্তু সিরাজউদ্দৌলা যখন আবার নবাবী গ্রহণ করেন সেটা ছিল ১৭৫৬ সাল। ৫৬ সালে তিনি যখন নবাবী গ্রহণ করেন, গ্রহণ করার পরে তিনি আবার যেটা চেষ্টা করেছিলেন ইংরেজদের আগের মতো দমন করার জন্য যেটা আলীবর্দী খানের আমলে হয়েছিল। ১ম দিকে যেটা হয়েছিল যে কেন আসলে আমরা যদি কারণ উল্লেখ করি যে কেন আসলে পলাশী যুদ্ধ হয়েছিল বা নবাবের ইংরেজদের বিপক্ষে কেন ক্ষিপ্রতা তৈরি হয়েছিল। ঐতিহাসিকরা মনে করেন সেখানে অনেকগুলো কারণ রয়েছে। পলাশী যুদ্ধ হওয়ার পিছনে বা ইংরেজদের সাথে নবাবের এই তিক্ত সম্পর্কের ব্যাপারে বা হচ্ছে এই যে একটা আমরা শত্রুতা ভাবাপন্ন একটা সম্পর্ক দেখি নবাব এবং ইংরেজদের সাথে সেটার পিছনে কয়েকটা কারণ রয়েছে। ঐতিহাসিকরা ১ম যে কারণটা দেখান সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা যখন নবাবী গ্রহণ করেন ৫৬ সালে ১৭৫৬ সালে তখন অন্যান্য যে কোম্পানি ছিল, এই যে ফরাসি কোম্পানি বা হচ্ছে পর্তুগিজ কোম্পানি বা হচ্ছে ওলন্দাজ কোম্পানি বা দাস ওলন্দাজ যাই বলি না কেন, প্রত্যেককে প্রত্যেক কোম্পানি বা প্রত্যেক দেশের পক্ষ থেকে সিরাজউদ্দৌলাকে আ শুভেচ্ছা জানানো হয়েছিল এবং হচ্ছে বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো হয়েছিল বা উপহারাদি পাঠানো হয়েছিল নবাব হওয়ার জন্য। একমাত্র ইংরেজরা বা ইংরেজদের পক্ষ থেকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলমান ছিল, সেই কোম্পানির পক্ষ থেকে নবাবকে কোন ধরনের শুভেচ্ছা বার্তা তো দূরের কথা, কোন ধরনের উপঢৌকনও পাঠানো হয় নাই। ওইটা থেকে আসলে নবাবের মনে ইংরেজদের বিপক্ষে একটা ক্ষিপ্রতা তৈরি হয়েছিল। আরেকটা যদি বলি সেটা হচ্ছে এই দস্তকের অপব্যবহার। আলীবর্দী খান তিনি চেষ্টা করেছিলেন শক্ত হাতে দস্তকের অপব্যবহার রোধ করার জন্য। কিন্তু তার মা মা মানে তিনি যখন মারা যান তখন ইংরেজরা আবার সেই অপব্যবহার শুরু করেছিল যেটা সিরাজউদ্দৌলা চেষ্টা করেছিল কমানোর জন্য। কিন্তু দেখা গেছে যে তিনি ১ম এ এসেই শক্ত হাতে দমন করার আগেই তারা সেই অপব্যবহারটা চালিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি কলকাতা আক্রমণের করার মধ্য দিয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করেছিল। ওটা একটা কারণ ছিল যে সিরাজউদ্দৌলা যখন নবাবী গ্রহণ করে তখনও দস্তকের একটা অপব্যবহার ছিল। বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে আ ইয়া তো হতই, বাণিজ্য হতো। আবার ব্যক্তিগত বাণিজ্যগুলো শুল্ক ফাঁকি দিয়ে হতো। আরেকটা যে কারণ দেখা যায় সেটা হচ্ছে
রায় বল্লভের নাম আপনারা শুনেছেন। রায় বল্লভ তিনি ছিলেন নবাবের সিংহাসনে পদস্থ একজন ব্যক্তি ছিলেন। রায় বল্লভের ছেলে ছিল হচ্ছে কৃষ্ণদাস। কৃষ্ণদাস তিনি নবাবের কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিল। আত্মসাৎ করে তিনি আসলে কলকাতায় চলে গিয়েছিল। এর আগে বলি নবাব সিরাজউদ্দৌলা তিনি কিন্তু ছিলেন মূলত মুর্শিদাবাদের নবাব। আ বাংলা, বিহার, উড়িষ্যা বলা হয় ৩ অঞ্চলে বলা হয়। তবে আ মুর্শিদাবাদ যে অঞ্চলটা ছিল ওই অঞ্চলেই মূলত তার নবাবী ছিল। কিন্তু পরবর্তীতে তিনি বেশ কিছু অঞ্চলকে দখল করেছিলেন। এখন কথা হচ্ছে এই যে আ বা কৃষ্ণদাসের কথা বলছি, ইনি বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তিনি সেই কলকাতা পালিয়েছিলেন এবং ইংরেজরা তাকে শেল্টার দিয়েছিল বা তাকে নিরাপত্তা নিশ্চিত করার কাজ করেছিল যে ইংরেজরা। নবাব ইংরেজদের কাছে বারবার বলেছিল কৃষ্ণদাসকে যেন নবাবের হাতে সোপর্দ করা হয়। কিন্তু ইংরেজরা নবাবের সেই নির্দেশ মানেনি। আরেকটা কারণ ঐতিহাসিকরা দেখান সেটা হচ্ছে নবাবের আ নিজ পরিবারের যে বিভিন্ন লোকজন ছিল, বিশেষ করে যদি তার খালাতো ভাইয়ের কথা বলা যায়, শওকত জং-এর কথা বলা যায় এবং তার খালাম্মার কথা বলা যায়, তার মায়ের বোনের কথা বলা যায়, যার নাম আপনারা কম বেশি সবাই জানেন ঘসেটি বেগম। যখন আসলে শওকত জংকে নবাব না করে সিরাজউদ্দৌলাকে অল্প বয়সী একজন ছেলেকে আলীবর্দী খান নবাব তৈরি করলেন বা তার উত্তরাধিকারী আ যে ব্যবস্থাপনাটা সেটা দিয়ে গেলেন, এই বিষয়টা আসলে শওকত জং বা খসেটি বেগম কেউ মানতে পারেনি। যার কারণে তার আপন লোকজনই ষড়যন্ত্র করতে শুরু করে এবং তারা ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল। শুধুমাত্র যে খুশিটি বেগম সেটা না। নবাবের রাজ দরবারে বা দরবারে যে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ ছিল, আ আ যদি বলি তার সেনাপতির কথা বলা যায় বা অন্যান্য পদস্থ ব্যক্তির কথা বলা যায়। বিশেষ করে প্রধান সেনাপতি মীর জাফরের কথা বলা যায় বা অন্যান্য ব্যক্তিবর্গের কথা যদি বলা যায়, রায় বল্লভের কথা বলা যায়। তারপরে হচ্ছে জগৎ শেঠের কথা বলা যায়। তারপরে তার খালাতো ভাইয়ের শওকত জং এর কথা বললাম, ঘসেটি বেগমের কথা বললাম। এই যে প্রত্যেকটা ব্যক্তি ওই আ রাজদরবার থেকেই হচ্ছে তার বিপক্ষে ষড়যন্ত্র করে এবং তারা একটা সময় এসে ইংরেজদের সাথে আঁতাত করেছিল। এবং ইংরেজরা তাদেরকে শর্ত দিয়েছিল যদি কোন কারণে নবাবকে পদচ্যুত তারা করতে পারে আ ইয়ার মধ্য থেকে রাজদরবারের মধ্য থেকে বা হচ্ছে দরবারের মধ্য থেকে যদি কোন কারণে ক্ষমতাচ্যুত করতে পারে, তাহলে ইংরেজরা মীর জাফরকে হচ্ছে নবাব হিসেবে তৈরি করবে। সেই লোভে পড়ে তারা আসলে চেষ্টা করেছিল নবাবের বিপক্ষে ষড়যন্ত্র করতে। ওই যে ষড়যন্ত্র আসলে নবাব জানতে পেরে গিয়েছিলেন। যার কারণে নিজেদের লোকজনের উপর তো তিনি বিরক্ত হয়েছিলেন এবং ইংরেজদের সাথেও তার সেই শত্রুতা ভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়। আরেকটা কারণ যেটা ঐতিহাসিকরা মনে করেন সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। আলীবর্দী খান ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং সেটা থেকে ইংরেজরা বিরত ছিল। তিনি মারা যাওয়ার পরে এবং সিরাজউদ্দৌলা নবাবী গ্রহণ করার পরেও তারা ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ তৈরি মানে চালিয়ে যাচ্ছিল। নবাব হওয়ার পরে সিরাজউদ্দৌলা ইংরেজদের কড়াভাবে বা খুব কঠোরভাবে হুঁশিয়ারি জানিয়েছিল তারা যেন কোনোভাবেই এই ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ আর কন্টিনিউ না করে। এখন কথা হচ্ছে শুধুমাত্র যে ইংরেজরা দুর্গ তৈরি করার কাজ করেছিল সেটা না। ফরাসি যারা ছিল, বণিক যারা ছিল তারাও কিন্তু দুর্গ তৈরি করেছিল। করেছিল বলতে চলমান ছিল কাজ। নবাব যখন নিষেধাজ্ঞা জারি করলেন তখন ফরাসি বণিকরা তারা কিন্তু সেটা থেকে বিরত থাকে। শুধুমাত্র ইংরেজ বণিকরা বা ইংরেজরা তারা কিন্তু সেই আ দুর্গ তৈরির কাজ থেকে তারা বিরত থাকেনি। তার মানে হচ্ছে তারা নবাবের আদেশকে অমান্য করেছিল। তার মানে তারা নবাবকে শুভেচ্ছা বার্তা পাঠায় না, নবাবের বিপক্ষে ষড়যন্ত্র করে। আ নবাবের দরবার থেকে বা রাজদরবার থেকে আ অর্থ আত্মসাৎকারী ব্যক্তিকে তারা শেল্টার দেয়। এভাবে দেখা গেছে বা নবাবের নিষেধাজ্ঞা অমান্য করে দস্তকের অপব্যবহার করে। এরকম বিভিন্ন কারণে নবাবের সাথে ইংরেজদের সম্পর্ক খুবই তিক্ত হয়ে যায় বলে ঐতিহাসিকরা মনে করেন। এখন কথা হচ্ছে যে এরকম বিভিন্নভাবে যখন নবাবের আনুগত্য তার প্রকাশ না করে বা যখন নির্দেশ অমান্য করে তখন সিরাজউদ্দৌলা
কলকাতা আক্রমণ করেছিলেন। ১৯৫৬ সালে সিরাজউদ্দৌলা তিনি ১ম বার কলকাতা আক্রমণ করেন। কলকাতা আক্রমণ করার পরে বেশ অল্প সময়ের মধ্যেই তিনি কলকাতা দখল করে নেন এবং ফোর্ট উইলিয়াম দুর্গকে তিনি ভেঙে দিয়েছিলেন। আর অন্যদিকে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে প্রায় ১৪৬ জন ইংরেজদের তিনি একটা অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রেখে তিনি আবার চলে গিয়েছিলেন কলকাতা থেকে মুর্শিদাবাদে। এখন কথা হচ্ছে এই যে ১৪৬ জন ব্যক্তিকে একটা অন্ধকার ঘরে আটকে রাখা হলো, বলা হয়ে থাকে যে পিপাসার্ত হয়ে বা তৃষ্ণার্ত হয়ে এবং প্রচন্ড ক্ষুধার্ত হয়ে প্রায় ১২৩ জনের মতো ওই ঘরেই মৃত্যুবরণ করেছিল। মাত্র ২৩ জনের মতো বা তার থেকে একটু বেশি কয়েকজন বেঁচে ছিল। বাকি সবাই মারা গিয়েছিল। ইংরেজ যে সকল ঐতিহাসিক এই ঘটনাটি লিখেছে তাদের কাগজে মানে লেখনীতে প্রত্যেকে এটাকে অন্ধকার কূপ হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে। এবং এটাকে খুব বর্বরতম একটা বিষয় হিসেবে তারা ইতিহাসে উপস্থাপন করে যেহেতু অনেকগুলো মানুষ পিপাসার্ত হয়ে এবং ক্ষুধার্ত হয়ে মারা গিয়েছিল। যার কারণে অন্যদিকে ইংরেজদের মনেও নবাবের প্রতি খুব বেশি পরিমাণে ক্ষোভ তৈরি হয়েছিল যেহেতু তাদের সাথে এটা নবাব করেছিলেন। যার কারণে তারা হচ্ছে নবাবের রাজদরবারে যারা ছিলেন তাদের সাথে আরো শক্ত করে আঁতাত করেছিল। বাইরে তারা নিজেদের মধ্যে তো ষড়যন্ত্র চালিয়ে গিয়েছিল, দরবারের অভ্যন্তরেও সেই ষড়যন্ত্রকে তারা ও ও ইয়া করেছিল আরকি, সরিয়ে দিয়েছিল। এরপরে যখন হয় ২য় বার ১ম বার নবাব যখন কলকাতা দখল করে, ইংরেজরা তার কয়েকদিনের মধ্যে আবার কিন্তু কলকাতা আক্রমণ করে কলকাতাকে তারা হস্তগত করে। তার মানে ২য় বারের মতো কলকাতা কিন্তু ইংরেজদের হাতে চলে যায়। এই ২য় বার যখন কলকাতা চলে যায় ইংরেজদের হাতে, নবাব ২য় আবার যেটা করেছিল সেটা হচ্ছে আবার কলকাতা আক্রমণের জন্য তিনি অগ্রসর হয়েছিল। কিন্তু কিছুদূর আসার পরে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে কলকাতাকে ২য় বারের মতো তিনি আর আক্রমণ করেননি। কলকাতায় তিনি আক্রমণ করেননি ২য় বারের মতো। বরঞ্চ আক্রমণ না করে ইংরেজদের সাথে তিনি যুদ্ধ না করে একটা সন্ধি করেছিল ইংরেজদের সাথে যেটা ইতিহাসে আলীনগর সন্ধি হিসেবে পরিচিত। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম, শোনা যায়। আচ্ছা, এই যে আলীনগর সন্ধি, এখন কথা হচ্ছে এই আলীনগর সন্ধিতে আসলে কি ছিল? ইংরেজ এবং নবাবের মধ্যে কোন ধরনের চুক্তি হয়েছিল এই সন্ধিতে? ইংরেজরা আসলে যেটি চেয়েছিল প্রত্যেকটি জিনিসের প্রতিফলন এই সন্ধিতে দেখা যায়। ১ম হচ্ছে তারা দস্তকের মধ্য দিয়ে বিনা শুল্কে বাণিজ্য করবে সেটাও নবাব অনুমোদন দিয়েছিল। অন্যদিকে এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ যেটা নবাব ভেঙে দিয়েছিল সেটা তৈরি করার অনুমতি চেয়েছিল আবার নবাবের কাছে। সেটাও সিরাজউদ্দৌলা মেনে নিয়েছিল। এখন ঐতিহাসিকরা যেটা বলে যে কেন সিরাজউদ্দৌলা চাইলেই ২য় বারের মতো কলকাতা আক্রমণ করতে পারত। কিন্তু তা না করে তিনি কেন বিনা হিসাবে বা বিনা যুদ্ধে কেন তিনি এই সন্ধিতে একমত হলেন বা এই সন্ধিতে তিনি সম্মত হলেন? এখন ঐতিহাসিকরা যেটা বলেন যে নবাব ততদিনে অ তার নবাবীর অভ্যন্তরে বা দরবারের অভ্যন্তরে তার বিপক্ষে খুবই ষড়যন্ত্র চলছে, তীব্রভাবে ষড়যন্ত্র চলছে এটা নবাব বুঝতে পেরেছিলেন। তিনি ঘরে এবং বাইরে শত্রুতাকে বাড়তে দিতে চান নাই। যে ঘরেও শত্রু, বাইরেও শত্রু, সেই শত্রুতাকে বাড়তে না দেওয়ার জন্য তিনি এই অপমানজনক সন্ধিতে সম্মত হয়েছিলেন। এবং দেখা গেছে যে তিনি কলকাতা না যেয়ে তাদের বিপক্ষে যুদ্ধ না করে তিনি ওই চুক্তি করে আবার মুর্শিদাবাদে ফিরে যান। কিন্তু এই চুক্তি স্বাক্ষর হওয়ার পরেও ইংরেজরা তাদের যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র চালিয়ে যায় বা এই রাজদরবারের অভ্যন্তরে যাদের সাথে তাদের আঁতাত ছিল সেই আঁতাত আরো শক্তিশালী ভাবে করে যায়। চুক্তির যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি ছিল সেটাকে তারা অমান্য করে। এই সময়ে যে এসে যেটা করেছিল নবাব সেটা হচ্ছে
তিনি যখন বুঝতে পেরেছিলেন যে তার বিপক্ষে ষড়যন্ত্র হচ্ছে, তখন একটু হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম শোনা যাচ্ছে। যেটা বলছিলাম যে যখন সিরাজউদ্দৌলা তিনি তো টের অনেক আগেই পেয়েছিলেন। টের পাওয়ার পর যখন তিনি বুঝতে পেরেছিলেন যে মীর জাফর সরাসরি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন বা ইংরেজদের সাথে তার আঁতাত সবচাইতে বেশি। তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মীর জাফরকে তিনি বরখাস্ত করবেন। কিন্তু মীর জাফর ওই সময় যেটা করেছিল সেটা হচ্ছে শপথ করেছিল। পবিত্র কোরআন শরীফ ধরে তিনি মানে শপথ করেছিলেন যে তিনি তার শরীরের শেষ রক্তবিন্দু থাকতে তিনি মাতৃভূমির স্বাধীনতাকে লঙ্ঘন হতে দিবেন না। যখন তিনি শপথ করেছিলেন তখন সিরাজউদ্দৌলা তাকে মাফ করে দেন এবং তিনি যে প্রধান সেনাপতি ছিলেন সেই প্রধান সেনাপতির পদে তাকে পুনর্বহাল করা হয় বা তিনি সেই পদেই থেকে যান। কিন্তু কোনোভাবেই মীর জাফর বলি, অন্যদিকে রায়দুল্লভ বলি, শওকত জং এর কথা বলি বা জগৎ শেঠের কথা বলি বা ঘোষেটি বেগমের কথা বলি, প্রত্যেকটা ব্যক্তি যার, যার অবস্থান থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে ইংরেজরা তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় নবাবের পক্ষে যুদ্ধ করা ছাড়া বা ইংরেজদের দমন করা ছাড়া কোনো উপায় ছিল না। শেষমেশ সে যুদ্ধের দিন ধার্য করা হয়েছিল ১৭৫৭ সালের ২৩শে জুন। যুদ্ধটা কোথায় হয়েছিল? আ মুর্শিদাবাদ জেলার ইয়া তো জানেন, হুগলি জায়গাটার নাম তো শুনেছেন ভারতের পশ্চিমবঙ্গের। জি ম্যাম শুনেছি। আচ্ছা। তখন ছিল হচ্ছে মুর্শিদাবাদের অভ্যন্তরে নদিয়া জেলার হুগলি নামক জায়গায় এই যুদ্ধটা হয়েছিল। যে যুদ্ধের যে জায়গা ছিল এটা ছিল পলাশী প্রান্তর। সেই প্রান্তর এর নাম অনুসারে বা জায়গার নাম অনুসারে আসলে যুদ্ধটার নামকরণ হয়েছিল পলাশী যুদ্ধ। নবাবের এই যে যুদ্ধটা ছিল, যদি আসলে যুদ্ধের ফলাফল আমরা দেখি তাহলে ইতিহাস সাক্ষী যেটা দেয় যে বিশ্বাসঘাতকতার জন্য এই যুদ্ধে আসলে বাংলার মানুষ যদি বলি বা হচ্ছে ম নবাবের কথা যদি বলি তাহলে নবাব হেরে গিয়েছিল শুধুমাত্র ওই বিশ্বাসঘাতকতার জায়গাটি থেকে। এই যুদ্ধে ইংরেজদের পক্ষে সৈন্য ছিল খুবই কম। তবে এটা ঠিক যে ইংরেজদের কিছু আধুনিক অস্ত্র ছিল, কিন্তু সৈন্য ছিল খুবই কম। পক্ষান্তরে নবাবের সৈন্যর পরিমাণ ছিল খুবই বেশি। এবং অন্যদিকে নবাবের গোলা বারুদ যদি বলি বা অন্যান্য অস্ত্র যদি বলি, দেশীয় অস্ত্র যেগুলাকে বলা হচ্ছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নবাবের ছিল। বলা হয় তাকে ২৩শে জুন বেলা ৮টা বা সকাল ৮টা থেকে যুদ্ধটা হয়েছিল এবং এই যুদ্ধটা বেশ মাত্র কয়েক ঘন্টা হয়েছিল। এটা যে দিনের পর দিন ব্যাপ্ত ছিল এই যুদ্ধটা সেটা কিন্তু না। প্রথম যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন মীর জাফর এবং অন্য যে ইয়াটা ছিল রায়দুল্লভের কথা যদি বলি, নবাবের প্রধান যে ২ সেনাপতি মীর জাফর এবং রায়দুল্লভ তারা কিন্তু যুদ্ধ আসলে করেনি। করেছিল তার যে বিশ্বস্ত ২ জন সেনাপতি সেটা হচ্ছে মোহনলাল এবং মীর মদন। এদের ২ জনের কথা বলা যায়। মোহনলাল এবং মীর মদন তারা কিন্তু আসলে বিক্রমে যুদ্ধ করেছিল। কিন্তু বাকি যে ২ জন তারা ২ জন কিন্তু আসলে যুদ্ধ করে না। কিন্তু তারা যুদ্ধ না করলেও এই ২ জনের বীর বিক্রমে যুদ্ধের মধ্য দিয়ে নবাব অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় যেটা হয় নবাবের জন্য খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে হুট করে একটা আ বা গোলার আঘাতে মীর মদন তিনি আসলে আহত হয় এবং প্রচন্ড রক্তক্ষরণের জন্য তিনি আসলে মারা যান। অন্যদিকে মোহনলাল তিনি কিন্তু যুদ্ধ চালিয়ে যান। এই পর্যায়ে এসে
আ যখন মীর মদন তিনি আসলে মারা যান, মারা যাওয়ার ফলে নবাব একটু আসলে হয়ে যায়, হকচকিয়ে যায় বা তিনি আসলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। এই মুহূর্তে তিনি আসলে কি করবেন? ওই মুহূর্তে তিনি মীর জাফর এবং আ রায়দুল্লভকে বলেছিলেন তাদের যে অশ্বারোহী বাহিনী সেটা নিয়ে যেন তারা এগিয়ে যায়। তারা যেহেতু এতক্ষণ যুদ্ধ করেনি, ওই মুহূর্তে এসে একজন যেহেতু সেনাপতি মারা গেলেন, তাদের ২ জনকে তিনি নির্দেশ দিয়েছিলেন তারা যেন এগিয়ে যায় যুদ্ধের জন্য। কিন্তু ২ জনই আদেশ অমান্য করে এবং তারা যে প্রস্তাব দিয়েছিল ওই মুহূর্তে মীর জাফর নবাবকে, ওই মুহূর্তে নবাব যেন যুদ্ধটা আজকের মতো বা ২৩শে জুনের মতো তিনি যেন বন্ধ করে দেন। এবং ওই সময় যেটি হয়েছিল সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে ওই যে গোলা, কামানের যে গোলা, অনেক গোলা আসলে ভিজে গিয়েছিল এবং ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছিল। একদিকে এটা ছিল নবাবের জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। অন্যদিকে তার সেনাপতি, বিশ্বস্ত সেনাপতি মারা যাওয়া, সেটা ছিল তার জন্য আরেকটা দুর্ভাগ্যের ব্যাপার। এবং সবচাইতে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা ছিল নবাবের জন্য, মীর জাফরের ওই পরামর্শটাকে গ্রহণ করা। অন্যদিকে তার যে সেনাপতি ছিল মোহনলাল, তিনি কিন্তু বলেছিল যে এই মুহূর্তে যুদ্ধটা থামিয়ে দেয়া হবে খুবই বোকামো বা ক্ষতির কারণ। তিনি যুদ্ধটা চলমান রাখতে বলেছিলেন। কিন্তু মীর জাফরের পরামর্শ শুনে আ নবাব যেটি করেছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন আজকের মতো যুদ্ধ বন্ধ রাখতে এবং সৈন্যদেরকে তাদের জায়গায় ফিরে যেয়ে রেস্ট নিতে বা বিশ্রাম নিতে। এই যে হুকুমটা দিলেন নবাব, এটা আবার মীর জাফর ইংরেজ শিবিরে তিনি সেটা জানিয়ে দিলেন এবং ইংরেজদের পরামর্শ দিলেন সৈন্যরা যখন বিশ্রাম নিবে তখন তারা যেন এখানে এসে অতর্কিত আক্রমণ চালায়। আসলে ইংরেজরা সেটা করেছিল। যেহেতু সৈন্যরা তাদের অস্ত্রশস্ত্র রেখে বিশ্রাম নিচ্ছিল এবং এই যে অতর্কিত আক্রমণ, এই অতর্কিত আক্রমণ আসলে মোকাবেলা করার মতো বা ঘুরে দাঁড়ানোর মতো পর্যাপ্ত সময় এবং দক্ষতা ওই মুহূর্তে তাদের ছিল না। এবং যেটি হয় অতর্কিত আক্রমণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাথমিক এই পরাজয়ের পরে মীর সিরাজউদ্দৌলা যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি ওই যুদ্ধের ময়দান থেকেই আবার সৈন্য সংগ্রহ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বা তাদেরকে প্রতিরোধ করা বা প্রতিহত করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয় নাই। যখন সিরাজউদ্দৌলা দেখলেন যে আর কোনোভাবেই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না, তখন তিনি মুর্শিদাবাদে ফিরে যান এবং সেখান থেকে তিনি রাজমহলের উদ্দেশ্যে তার স্ত্রী সন্তানকে নিয়ে সেখানে আসলে আ করেন আরকি। রওনা দিয়েছিলেন। তবে পথিমধ্যে তিনি ধরা পড়েন এবং পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। নিয়ে এসে মোহাম্মদী বেগের ছেলে মিরনের হাতে তার আসলে মৃত্যু হয়েছিল। তাকে কিন্তু বাঁচিয়ে রাখা হয় নাই। তাকে কিন্তু ২-১ দিনের মধ্যেই মেরে ফেলা হয়। এখন কথা হচ্ছে যে এই যুদ্ধটা শুরু হয়েছিল সকাল ৮ঃ০০ থেকে এবং চলেছিল মোটামুটি ভাবে বেলা ৩ঃ০০ ৩:৩০ পর্যন্ত। মানে অতর্কিত আক্রমণ ওটা হয়েছিল আসলে ওই সময় এবং আক্রমণের পরে বিকালের দিকে আ নবাব সিরাজউদ্দৌলা তিনি আসলে মুর্শিদাবাদে ফিরে যান। এখন কথা হচ্ছে যে পৃথিবীর অনেক যুদ্ধ আছে সেটা দিনের পর দিন হতে থাকে। এই যুদ্ধটা সেই হিসেবে যদি বলি, খুবই স্বল্প পরিসরে একটা যুদ্ধ যেখানে খুব বেশি সৈন্য কিন্তু মারাও যায়নি। খুব বেশি পরিমাণে আপনার নৃশংসতা চলেনি। কামান, বারুদ, বন্দুক, বোমা খুব বেশি কিছু হয়নি। আবার বলা যায় খুব বেশি মানুষ মারাও যায়নি। খুব বেশি সময় পর্যন্ত স্থায়ীও হয়নি যুদ্ধ। কিন্তু এই যুদ্ধটা পৃথিবীর ইতিহাসে এত গুরুত্বপূর্ণ যুদ্ধ কেন? ইংরেজরা বলেছে যে পৃথিবীর ইতিহাসে যে সকল সুদূরপ্রসারী যুদ্ধ রয়েছে, তার মধ্যে পলাশির যুদ্ধ হচ্ছে অন্যতম একটা যুদ্ধ। কেননা এই কয়েক ঘন্টার যুদ্ধের ফলাফল ছিল প্রায় ১৯০ বছর। ওই যে ইংরেজরা বাংলায় বা ভারতবর্ষে তাদের শাসন শুরু করেছিল, যেটি পরবর্তী ১৯০ বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। তার মানে যদিও ছোট্ট পরিসরে একটা যুদ্ধ, কম মানুষ মারা গিয়েছিল, কিন্তু তার ফলাফল টানতে হয়েছিল ব্যাপক একটা সময় পর্যন্ত। যার কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ইতিহাসে। এখন কথা হচ্ছে যে পলাশী যুদ্ধর পরেও কিন্তু ইংরেজরা সরাসরি শাসন গ্রহণ করেনি। তারা মসনদ বা যদি বলি আসলে দায়িত্বে কাকে বসিয়েছিলেন?
তারা দায়িত্বে বসিয়েছিলেন হচ্ছে মীর জাফরকে। মীর জাফরকে তারা দায়িত্ব বসালেও সেটা ছিল পুতুলের মতো করে। যেটা করতে বলতেন, যেভাবে করতে বলতেন আসলে সেভাবেই হতো। তারপরে যখন মীর জাফর পরিচালনা করতে সম্ভব হয়নি, তখন মীর জাফরের জামাতা মীর কাসিমকে আসলে মসনদে বা আসলে নবাবীতে বসানো হয়েছিল। এখন মীর জাফর যেভাবে মেরুদণ্ডহীন একজন মানুষ ছিলেন, কিন্তু মীর কাসিম ওরকম ছিলেন না। ইংরেজরা যেভাবেই চালাতে চাইতো, মীর কাসিম সেভাবে আসলে চলতে চাইতেন না। যার কারণে আবার মীর কাসিমের সাথে ইংরেজদের শত্রুতা তৈরি হয়েছিল এবং সেই শত্রুতার পরিপ্রেক্ষিতে একটা যুদ্ধ হয়েছিল যেটা ১৭৬৪ সালে হয়েছিল। যে যুদ্ধটাকে বলা হচ্ছে বক্সারের যুদ্ধ। এবং এই যে বক্সারের যুদ্ধ, এরপরে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে তাদের শাসন ভারতবর্ষে শুরু করেছিল। এবং ১০০ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে শাসন করানোর পরেই পরবর্তীতে ইংরেজরা সরাসরি সরকারের মধ্য দিয়ে ব্রিটিশ ভারতীয় সরকারের মধ্য দিয়ে তারা বাকি সময়টা পরিচালনা করেছিল। তবে কথা হচ্ছে ১৭৫৭ সালে এই যে পরাজয়টা হয়েছিল এবং স্বাধীনতার এই যে অস্তমিত হওয়া বা স্বাধীনতা এই যে চলে যাওয়া, সেই স্বাধীনতা পরবর্তীতে পেতে সময় লেগেছিল ১৯০ বছর, যেটা হয়েছিল ১৯৪৭ সালে আপনার দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে যখন ভারত এবং পাকিস্তান আলাদা হয়, স্বাধীন ভারত এবং পাকিস্তান হওয়ার মধ্য দিয়ে এই ইংরেজ শাসনামলের শেষ হয়েছিল। বলেন, প্রশ্ন আছে? আচ্ছা, এখন আরেকটু বলি যে কেন সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন? তার তো সৈন্যের সমস্যা ছিল না। পর্যাপ্ত সৈন্য ছিল, কামান বা গোলাবারুদ যাকে বলা হচ্ছে সেটাও ছিল। তারপরে নবাব কেন হারলেন? এটা তো ১ম কথা দেখাই যাচ্ছে যে এখানে একটা বিশ্বাসঘাতকতা বা একটা সিদ্ধান্তহীনতা ছিল। কিন্তু ইতিহাসে যেটা বলে সিরাজউদ্দৌলার হেরে যাওয়ার আ পিছনে আরো কয়েকটা কারণ আছে। অন্যতম যে কারণ, সেই কারণটা হচ্ছে অপরিণামদর্শী সিদ্ধান্ত। সেটা হচ্ছে ২য় বার তিনি আসলে কলকাতা আক্রমণ না করে এই যে ফিরে আসলেন একটা অসম্মানজনক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে, সেটাও কিন্তু তার একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল। কলকাতা আক্রমণ করলে হয়তো ইংরেজরা ২য় বারের মতো আরো দমন হতো। যেটা তিনি করেননি। আরো যেটা ঐতিহাসিকরা মনে করেন যে নবাব যখন সিরাজউদ্দৌলা যখন মসনদে বসেন বা হচ্ছে নবাবিতে বসেন, তখন তার বয়স অল্প ছিল। যার কারণে তার অনেক সিদ্ধান্ত আসলে খুব বেশি পরিমাণে ম্যাচিউর ছিল না বা অনেক সিদ্ধান্ত খুব বেশি ছিল না, শক্তিশালী ছিল না। এখন কথা হচ্ছে যে যদি সেটা হতো তাহলে এই যে মীর জাফরের কথা বলছি, মীর জাফর ষড়যন্ত্র করছে। সেটা তিনি জানলেন। তাকে প্রধান সেনাপতির পদ থেকে ক্ষমতাচ্যুত করতে চাইলেন এবং করলেনও। কিন্তু সে ক্ষমা চাওয়ার সাথে, সাথে তাকে নতুন আবার মানে ফের ক্ষমতায় পুনর্বহল করা বা ক্ষমতায় বসানো, সেটা তার একটা বড় ধরনের ভুল ছিল। আরেকটা ভুলের জায়গা যদি বলি সেটা হচ্ছে রাজদরবারের মধ্যে তার আপন আত্মীয় এবং তাদের সেনাপতি মিলে তার বিপক্ষে ইংরেজদের সাথে ষড়যন্ত্র করছে, সেটা তিনি আগের থেকেই জানতেন। কিন্তু তাদেরকে দমন করানোর জন্য এই যে ঘসেটি বেগমের কথা বলি বা শওকত জং-এর কথা বলি, জগৎ শেঠের কথা বলি, এদেরকে দমানোর জন্য তিনি তেমন শক্তপোক্তভাবে কোনো পদক্ষেপ কখনোই গ্রহণ করেননি। তার মানে ইংরেজদের দমানোর জন্য তার সিদ্ধান্ত ছিল অপরিণামদর্শী। তার রাজদরবারের অভ্যন্তরে ব্যক্তিবর্গ যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, তাদেরকে মোকাবেলা করা তার পক্ষে সম্ভব হয়নি। যুদ্ধের ময়দানে একজন ব্যক্তি তাকে মানে কোনো কিছু বিবেচনা না করে আজকের মতো যুদ্ধ তাকে ছেড়ে দিতে বলল বা বাদ দিতে বলল, সেটা তিনি বিবেচনা না করে যে ব্যক্তি তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, সেই ব্যক্তির পরামর্শ মেনে নিয়ে তিনি যেটা করেছেন, সেটা তার জীবনের এবং তার শাসনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে, আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে আ আ নবাব সিরাজউদ্দৌলা কিন্তু খুব ছিলেন, বিলাসী জীবনযাপন করতেন। তার এই বিলাসী জীবনযাপনের জন্য বা এই ধরনের জীবনযাপনের জন্য
তার বিপক্ষে যে ষড়যন্ত্র হচ্ছে বা তার বিপক্ষে ষড়যন্ত্র শক্তিশালী হচ্ছে, এই বিষয়গুলো তিনি খুব বেশি তিনি পদক্ষেপ নেন নাই। পদক্ষেপ না নেওয়ার কারণ হচ্ছে যে তিনি খুব খামখেয়ালি জীবনযাপন করতেন এবং খুব বিলাসী জীবনযাপন করতেন। যার কারণে এই বিষয়গুলো নিয়ে ভাবার মতো বা কিছু করার মতো পর্যাপ্ত সময় তিনি দেননি। তার মানে অল্প বয়সের অপরিণামদর্শী সিদ্ধান্ত এবং তার জীবনাচার যেটা দেখা যায়, সে জীবনাচার সবকিছু মিলেই আসলে তিনি পরাজিত হয়েছিলেন। বলেন প্রশ্ন। বুঝতে পেরেছেন কিনা এটা বলেন আগে? জি ম্যাম, বুঝতে পেরেছি। প্রশ্ন আছে? ম্যাম, দস্তক সম্পর্কে যদি আরেকটু বলতেন, দস্তক কি বলছিলেন? দস্তক আসলে এটা একটা নাম। এটা আলাদা করে কিছু না। এটা একটা চুক্তিপত্র। সরকার ওই সময় আসলে মুঘল সরকার মানে সম্রাট বা মুঘল সাম্রাজ্য এবং ইংরেজদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। এটা একটা কাগজের মতো ছিল বা একটা ডকুমেন্টস এর মতো ছিল। একটা চুক্তি হয়েছিল যে তারা বাৎসরিক একটা নির্দিষ্ট টাকা তহবিলে জমা দিয়ে সারা বছর তারা বিনা শুল্কে বাণিজ্য করবে। ওটাই ছিল দস্তক। জি ম্যাম, বুঝছি। আর কিছু বলেন? ম্যাম একটা প্রশ্ন ছিল। বলেন। ওই অন্ধকূপ হত্যা কাহিনী যেটা ছিল হলওয়েল কর্তৃক প্রচারিত সেটা ছিল, কিন্তু ম্যাম যতটুকু জানতে পারি সেটা নাকি ম্যাম ইতিহাসে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই এরকম, তারা যে মিথ্যা হ্যাঁ, প্রচারটা ঘটাইছিল। আপনাকে বলি। আচ্ছা আপনি বিস্তারিত কতটুকু দেখছেন জানি না। তবে হলওয়েল যেটা বললেন হ্যাঁ, তিনি এটাকে করছেন, উল্লেখ করছেন। কিন্তু বাঙালি ঐতিহাসিকরা আবার যেটা মনে করেন যে তারা হচ্ছে এই বিষয়টাকে খুব বড় আকারে দেখানোর জন্য বা এটা এর সেনসিটিভিটি কে এটাকে মানে ছড়ায় দেওয়ার জন্য বা এটা যে খুব সেনসিটিভ একটা ইস্যু এটাকে ছড়ায় দেওয়ার জন্য তারা এটাকে খুব বড় আকারে দেখিয়েছে। নবাব আসলে এই ধরনের কেউ বলে নবাব এই ধরনের কিছু করে না। আবার কেউ বলে আসলে তারা যে পরিমাণ হত্যার কথা বলছে, হত্যাকাণ্ডের কথা বলছে, অত পরিমাণ লোক ওখানে ছিলই না। এখন এর পক্ষে বা বিপক্ষে আপনার পাকাপোক্ত কোনো প্রমাণ নাই যেটা দিয়ে আপনি হলওয়েলকেও আপনি আ নেতিবাচক মানে করতে মিথ্যা প্রমাণ করতে পারবেন এবং বাঙালি যে ঐতিহাসিকরা যারা এটাকে আসলে উড়িয়ে দিচ্ছে, তাদের সপক্ষে আপনার এমন কোনো প্রমাণ নাই যে যেটা দ্বারা আপনি তাদেরকে সত্য প্রমাণ করতে পারছেন। সুতরাং এখানে কতটুকু ছিল সেটা নিয়ে একটা কনফিউশন আছে। কিন্তু ছিল বলে মনে করা হয়। বুঝতে পারছেন? জি ম্যাম। আর ম্যাম ফাইনালি সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য তো দায়ী মোহাম্মদী বেগ না? আচ্ছা মিরনের ছেলে মোহাম্মদ বেগ না মোহাম্মদ বেগের ছেলে মিরন বলেন তো? মিরন সম্ভবত মিরন তো মেরেছিল। ম্যাম মিরন তো ছিল মনে হয় মোহাম্মদী বেগ তাকে মির্জাফরের হত্যা ছেলে। করেছিল ও এমন আচ্ছা। পড়েছিলাম। ও না, না ভুল বলছি। সেটা হচ্ছে মিরন নির্দেশটা মিরন দিয়েছিল। হ্যাঁ, মীর জাফরের ছেলে মিরনের মির্জাফরের নির্দেশে ছেলে। হ্যাঁ, মোহাম্মদ বেগ উনি হত্যা করেছিল আরকি। তবে নির্দেশটা দিয়েছিল মিরন। হ্যাঁ হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, ওইটা তাহলে স্লিপ অফ টাং হইছে আরকি। আর কিছু বলেন? আচ্ছা ম্যাম, ওই আমাদের ১৭৫৭ সালে পলাশির যে যুদ্ধটা হয়েছিল, ম্যাম অনেকেই মনে করে যে পলাশির যুদ্ধের চেয়ে নাকি বক্সারের যুদ্ধের তাৎপর্যটা অনেক বেশি। এটা কেন বলা হয় সাধারণত? শুনেন। তাৎপর্য আ আ না এইটা আপনার অনেকে বলে বলতে আপনি কই অনেকে বলে আমি এটা জানি না। আমিও তো অনেক জায়গায় পড়ছি। কিন্তু আমার কাছে মনে হয় নাই ২-১ জন ছাড়া অধিকাংশই পলাশী যুদ্ধকেই বেশি তাৎপর্যপূর্ণ মনে করে। ঠিক আছে? কিন্তু যারা ২-১ জন এটাকে বক্সারের যুদ্ধটাকে গুরুত্বপূর্ণ মনে করে তাদের কথা হচ্ছে যে পলাশী যুদ্ধ হওয়ার পরেও আপনার শাসনটা কিন্তু পুরোপুরি চলে যায়নি। হ্যাঁ, তাদের নির্দেশ ছিল বা ইংরেজরা যেভাবে চাচ্ছিল সেটা ছিল। কিন্তু মসনদ যদি বলি
বা আপনার প্রশাসন যদি বলি, প্রশাসনটা তখনও বাঙালিদের হাতেই ছিল। ঠিক আছে? যেহেতু বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে টোটাল মসনদ বা প্রশাসন আপনার তাদের হস্তগত হয়ে যায় খাতা কলমে। যার কারণে ২-১ জন মনে করে যে বক্সারের যুদ্ধ তাৎপর্য বেশি। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকই মনে করে যে আসলে যদিও বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে আসলে তারা কাগজে কলমে ক্ষমতা নিয়ে নেয়। কিন্তু কাগজে কলমে ছাড়াও পলাশী যুদ্ধের পরেই কিন্তু ক্ষমতা চলে গিয়েছিল। আর যারা মনে করেন বক্সারের যুদ্ধ তাৎপর্যপূর্ণ কারণটা ওই যে একটা কারণ, বড় কারণ যে পলাশী যুদ্ধের পরেও কিন্তু তারা কাগজে কলমে হাতে নেয় নাই। মীর জাফর বলি তারপর মীর কাসিম বলি তাদের দিয়েই কিন্তু পরিচালনা করাচ্ছিল। আর বক্সারের যুদ্ধ ছিল সেই যুদ্ধ যার পরে আসলে সরাসরি প্রশাসনটাকে তারা নিয়ে নেয়। তাই অনেকে মনে করতে পারেন বা করেন যে বক্সারের যুদ্ধটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি ম্যাম, বুঝতে পারছি। ধন্যবাদ ম্যাম। আর কেউ? সাইফুল আসছেন? জি ম্যাম আছি। আপনি কি স্ক্রিনশটটা নিচ্ছেন? জি ম্যাম নিয়ে নিছি screenshot। নিয়েছেন। আচ্ছা ঠিক আছে। কালকে আবার তাহলে ক্লাস করতে পারবেন দিনের বেলা? জি ম্যাম পারবো। তাহলে কালকে যদি ক্লাস নেই সম্ভবত এর আগেই নিব মানে সকালের দিকে নিব। সমস্যা হবে? না ম্যাম। হুম। আচ্ছা ঠিক আছে তাহলে সাইফুলের সাথে কথা বলে নিব।